আমাদের দায়বদ্ধতা দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। আর সেই দায়বদ্ধতা থেকে গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আমজনতায় আজকে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। তিনি বিএনপি দলীয় হুইপ। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনারা যদি বাড়াবাড়ি করেন বেগম খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে এরকম ইঙ্গিত পাবার পর এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? আপনারা কি এখনো বাড়াবাড়ি করবেন, না বাড়াবাড়ি থামিয়ে দিয়ে আসলে সুবোধ বিরোধী দল হিসেবে নিজেদের প্রকাশ করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি চমৎকার। সুবোধ বিরোধী দল, এই ব্যাখ্যায় আমি আসছি পরে। তার আগে বাড়াবাড়ি কাহাকে বলে সেই ব্যাখ্যাটা একটু করি। বাংলাদেশে বাড়াবাড়ি কাকে বলে? সম্ভবত বাংলাদেশে এখন আওয়ামী লীগ না করাটাই বাড়াবাড়ি। বাংলাদেশে এখন আওয়ামী লীগের সাথে ভিন্ন মত পোষণ করাটা বাড়াবাড়ি। বাংলাদেশে এখন সংবিধানে আমাদের সভা সমাবেশ করবার যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার প্রয়োগ করাটাই বাড়াবাড়ি। সংবিধান আমাদেরকে কথা বলবার যে স্বাধীনতা দিয়েছে সেই কথা বলবার স্বাধীনতাকে ব্যবহার করাটাই বাড়াবাড়ি। সার্বিকভাবে বাংলাদেশে খুব সম্ভবত আওয়ামী লীগের পার লেজুর বৃত্তি করা দালাল হওয়া ছাড়া আর যে কারো বেঁচে থাকাটাই একটা বিরাট বাড়াবাড়ি। তো সেদিক থেকে বিচার করতে গেলে বিএনপি তো বাড়াবাড়ি করছেই, কারণ বিএনপি গণমানুষের ভাষায় কথা বলছে, জনমানুষের ভাষায় কথা বলছে। মানুষের যেই ক্ষোভ, মানুষের যেই না পাওয়া, মানুষের যেই রাগ বিতৃষ্ণায় সরকারের প্রতি, সেদিকে আঙুল তুলছে বিএনপি এবং সেই ভাষায় জনগণের বুকের ভাষায় বিএনপি কথা বলছে। সুতরাং সেটা ডেফিনেটলি বাড়াবাড়ি, এবং সেই বাড়াবাড়ি করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হবে। এই কথার মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রচ্ছন্নভাবে স্বীকার করে নিলেন যে তার আঙ্গুলি হেলনেই বেগম খালেদা জিয়া জেলে গেছেন, তার আঙ্গুলি হেলনেই মামলাটা রাজনৈতিকভাবে পরিচালিত হয়েছে, তার আঙ্গুলি হেলনেই বেগম খালেদা জিয়া কোনো রকম কোনো দোষ না করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ বলে এবং গণমানুষ জনমানুষের নেত্রী বলে তার জনপ্রিয়তার ভয়ে তাকে জেলে নেওয়া হয়েছে। না হলে বাংলাদেশের ইতিহাসে আমি যদি তর্কের খাতিরে মামলাটি ধরেও নেই, এই ধরনের মামলায় আকসার আমরা জামিন করিয়েছি। আমি যখন জুনিয়র লয়ার তখনও কিন্তু আমরা দুদকের মামলায় 10 বছর সাজা অ্যাপিল অ্যাডমিশনের দিনই আমরা বেল করি। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, যে এই কথাগুলো, হ্যাঁ এই কথাগুলো আমরা শুনেছি, সুযোগ থাকলে হয়তো আবারও শুনবো। কিন্তু এটা তো ঠিক যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মানবিকতা না দেখাতেন তাহলে তাকে জেলে থাকতে হতো, তিনি নিজ বাড়িতে থাকতে পারতেন না। সেই মানবিকতা বিষয়েও তো আসলে বিএনপির এক ধরনের কি বলবো সফট কর্নার থাকা উচিত, বা তার প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। নিকোল, সরকার যদি ন্যূনতম মানবিক হতো তাহলে তো অ্যাট দ্য ফার্স্ট প্লেস এই মামলাই চলে না। মানবিক হবারও দরকার নেই। দেশে যদি আইনের শাসন থাকতো, দেশে যদি প্রত্যেকটা নাগরিক আইনের চোখে সমান হতো, দেশে যদি আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করা হতো, তাহলে এই মামলাই চলে না। এটি একেবারেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটি মামলা, এবং আমাদের উপমহাদেশের ইতিহাস বলে আমাদের পাকিস্তান আমল থেকেই রাজনীতিবিদদের দমন করবার জন্য মামলা একটা অস্ত্র হিসেবে সবসময় ব্যবহার হয়ে এসছে। কিন্তু সেই সময়ের সঙ্গে আজকের পার্থক্য হচ্ছে, সেই সময় রাজনীতিবিদদেরকে এই বয়সে এই শারীরিক অবস্থায় এইভাবে দিনের পর দিন কারাগারে ফেলে রাখা হয়নি। অন দি আদার হ্যান্ড, বেগম খালেদা জিয়াকে শুধু যে কারাগারে রাখা হয়েছে তাই নয়, তাকে সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে। 200 বছর 300 বছরের পুরনো সেই ভূতের বাড়ি ঢাকা কেন্দ্রীয় সেন্ট্রাল জেলে তিনি একমাত্র বন্দী ছিলেন, এটা ভুলে গেলে চলবে না। তার মানে ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি বলছেন যে যেই মামলাই থাকার কথা না সেই মামলায় মানবিকতা দেখানো বিষয়ে আপনারা কৃতজ্ঞতা বোধ প্রকাশেও আসলে খুব বেশি আগ্রহী নন। ব্যারিস্টার রুমিন ফারহানা, বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর উপর হামলা হয়েছে পল্টনে আপনাদের সমাবেশ থেকে, সেটা কি আসলে বাড়াবাড়ি নয়? আমি বিচারপতি শামসুদ্দিন আহত হবার পরে, কথিতভাবে তার ভাষায় তিনি আহত হবার পরে তিনি কি বলেছেন একটু দেখি। তিনি বলেছেন, যেটা বিডি নিউজ 24 রিপোর্টিং করেছে,
এখন তারা দাবি করছে তাদের কর্মসূচি হবে শান্তিপ্রিয়, বিএনপির ব্যাপারে বলছে কোট আনকোট। কি ধরনের শান্তিপ্রিয় তার প্রত্যক্ষ প্রমাণ তো আমি আজকেই দেখলাম। এরপরে আমার দাবি তাদের এই মিটিং আর চলতে দেয়া ঠিক হবে না, অর্থাৎ বিএনপির মিটিং আর চলতে দেয়া ঠিক হবে না। তিনি আরো বলছেন কারণ আজকে আমাকে আক্রমণ করেছে, কালকে তো আরো অনেককেই আক্রমণ করতে পারে, আরো অনেকেই আছে তাদের লিস্টে। তারা নির্বাচনের আগে যে 3 মাস জ্বালাও পোড়াও করেছিল সে কথা কিন্তু আমরা ভুলে যাইনি। আমরাও ভুলে যাইনি শামসুদ্দিন চৌধুরী মানিক হচ্ছেন সেই ব্যক্তি যাকে নিয়ে 2012 সালে মহাজোটের নেতৃত্বাধীন সংসদ উত্তাল হয়ে গিয়েছিল। তিনি বর্তমান রাষ্ট্রপতি এবং সাবেক স্পিকারকে বলেছিলেন আইনের জানেন না, এবং তিনি তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আনতে চেয়েছিলেন, রাষ্ট্রদ্রোহের অভিযোগ করেছিলেন। সেই সময় তার সম্পর্কে তোফায়েল আহমেদ একটা উক্তি করে। তোফায়েল আহমেদ বলেছিল উনি হচ্ছেন স্যাডিস্ট। স্যাডিস্টরা যেমন মানুষকে কষ্ট দিয়ে অপমান করে আনন্দ পায়, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকও মানুষকে কষ্ট দিয়ে এক ধরনের আনন্দ পায়। তার এই স্যাডিজম আমরা অনুমোদন করি না, আমরা ঘৃণা করি। That is what exactly Tofael Ahmed said. তার মানে আপনারা বলছেন তার উপরে আপনাদের সমাবেশ থেকে হামলা হয়নি, কাজে এটা বাড়াবাড়ি যে সেটাও আসলে ঠিক স্বীকার করতে চাচ্ছেন না। আসছে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি আপনার কাছে। আমাদের সঙ্গে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি যুক্ত হয়েছেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য তিনি। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, আমরা এতদিন আপনাদের দলের বিভিন্ন নেতাদের মুখে শুনে এসেছি মানবিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে কারাগারের বদলে বাড়িতে থাকার সুযোগ দেওয়া হয়েছে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিএনপি বেশি বাড়াবাড়ি করলে তাকে আবার জেলে পাঠানো হতে পারে। ঠিক কি কারণে মানবিকতা থেকে সরে আসতে চাচ্ছেন বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সহ-আলোচকদের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আজকে একটা জায়গায় বক্তব্যে যে কথা বলেছেন যে খালেদা জিয়া কিংবা বিএনপি যদি বাড়াবাড়ি করে তাহলে আবার তাকে আদালত কর্তৃক উনি যেভাবে সাজাপ্রাপ্ত সেই সাজার জায়গায় ফিরে যাবে। আপনি বলছেন কেন আমরা মানবিকতা থেকে ফিরে আসব? বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় একটা শান্তিপূর্ণ এবং শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এখানে কোন রকম নৈরাজ্য, বিশৃঙ্খলা, জনজীবনের বিপর্যস্তের কোনো কারণ যদি ঘটে থাকে এবং সেটা যদি একটা রাজনৈতিক দল কিংবা গোষ্ঠী হিসাবে বিএনপি এবং জামাত এই দেশ বিরোধী চক্র যদি দেশকে আবার সেই সমস্ত নৈরাজ্য এবং বিশৃঙ্খলার পথে নিয়ে যায়, তাহলে আওয়ামী লীগের জায়গাতে যতটা নমনীয় ছিল সেই নমনীয়তা পরিহার করতে হবে। এইটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর পরিষ্কার বক্তব্য। এবং আমরা সবসময় নমনীয় থাকব এবং তাদের সমস্ত কার্যকলাপের ক্ষেত্রে আমরা চুপচাপ শুধু দেখতেই থাকবো, ব্যাপারটা কিন্তু এইরকম নয়। কেননা যদি মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে, বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা যদি আবার বাংলাদেশকে 2001 থেকে 2006 সালের যে নৈরাজ্যকর বিশৃঙ্খল শাসন ব্যবস্থা সেইখানে এই দেশের মানুষকে আবার নিয়ে যেতে চায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ তো চুপ করে থাকবে না, তাদের সেই নমনীয়তা থাকবে না। সেই জায়গাটাই প্রকাশ করা হয়েছে এবং আমি আশা করি বিএনপির বন্ধুরা যারা আছেন এবং যারা রাজনীতি করছেন তাদের এই কথাটা বোধগম্য হবে। তারা অবশ্যই এই সমস্ত বিশৃঙ্খলার পথ পরিহার করবে, যে সুশৃঙ্খল এবং শৃঙ্খলাবদ্ধ বাংলাদেশের মানুষের জীবনযাপন চলছিল। সেলিম আলতাফ জর্জ, বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ডের ঠিক কোন অংশটুকু আপনার কাছে ব্যক্তিগতভাবে বাড়াবাড়ি মনে হচ্ছে, যে তাদের প্রত্যেকটা সমাবেশের আগে পরিবহন বন্ধ হয়ে যায় সেইটুকু, নাকি অন্য কোনো কিছু আর কি? আসলে বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গত 13 বছর বন্ধ রেখেছিল এবং বিভিন্ন রকমের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার পরেও তাদের কোনো কর্মসূচিতে কেউ আমলেও নেয়নি, কেউ কোনো কাজও হয়নি। তো জাস্ট নির্বাচন আর কয়েকদিন আগে বাকি আছে, এর ভেতরে ওনারা আবার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছেন। গণতান্ত্রিক দেশ বাংলাদেশ, এই গণতন্ত্রের চর্চা ওনারা করছেন। ওনারা রাজনৈতিকভাবে আবার বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, ওনাদের ভিতরে রাজনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। এই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় দেখি যে আপনার তাদের সমাবেশ কিংবা প্রতিষ্ঠা বার্ষিকীর নামে তাদের আনন্দ র্যালির পরিবর্তে যখন লাঠি, সরকি, দেশীয় অস্ত্র, ছোড়া এইগুলো নিয়ে যখন ওনারা মিছিল কিংবা সমাবেশ করেন, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওনারা তাদের ব্যাক অফ দেয়ার মাইন্ড
কি ধরনের চিন্তা ভাবনা কিংবা পরিকল্পনা করে রাখছেন। কিন্তু সেই সমাবেশগুলোতে তো ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সেই সমাবেশ বা প্রতিবাদ সভায় এ পর্যন্ত বিএনপির তিনজন লোক নিহত হয়েছে আমি যতদূর জানি। এইগুলো তাদের নিজস্ব রাজনৈতিক হঠকারিতার ফল। যারা মারা গিয়েছেন তাদের যদি আপনি দেখেন বয়স 12 থেকে 14-15-র ভেতর, এই অল্প বয়সী ছেলেরা তাদেরকে ধরে নিয়ে এসে কোথা থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে নিয়ে এসে, তাদের কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে হতাহত হয় না, তাদের কারোরই কেউই ক্ষতিগ্রস্ত হন না। এই বাইরের থেকে অল্প বয়সী ছেলে পেলেদের নিয়ে আসার পরে নিজেরাই হঠকারিতায় নিজেদের নৈরাজ্যে নিজেরাই মারা যান। মারা যাওয়ার পরে সে দায়টা আওয়ামী লীগের ঘাড়ে চাপিয়ে দেয়। এই হচ্ছে ওনাদের রাজনীতির আসলে বিগত দিনের ইতিহাস। সেই ইতিহাসের প্রতিফলন এখনো ঘটে যাচ্ছে। ওনারা যা বলছেন এইগুলো কথার সাথে আওয়ামী লীগের রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। ওনারা যে কোনো ভাবেই হোক দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবেনই। তার ফলশ্রুতিতে ওনারা বিগত দিনে, কিছুদিন আগে আমরা দেখেছি দেশের মানুষকে নানান সমাবেশে মিথ্যাচার করেছেন যে দেশ শ্রীলঙ্কা হয়ে গেল, 7 দিনের ভেতরে দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, এই বলে ওনারা দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ করেছেন। রুমিন ফারহানা বিভিন্ন তথ্য উপাত্ত হাজির করে টেলিভিশনে একের পর এক কথা বলেছেন। দেশ কিন্তু শ্রীলঙ্কা হয়ে যায়নি। ওনারা বলেছেন যে 7 দিনের ভেতরে দেশের জ্বালানি সংকট দেখা দেবে, এদেশে আর কেউ জ্বালানি পাবে না, জ্বালানি সংকটও হয়। তো নানান ভাবে তার মানে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ তারা যে হঠাৎ করে এই রাজনৈতিক কর্মকাণ্ড বাড়িয়ে দিয়েছে, তারা আপনারা বলছেন যে বিভিন্ন সমাবেশে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, মিথ্যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটাকেই আপনাদের একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। সেলিম আলতাফ জর্জ, আপনি থাকুন আমাদের সঙ্গে হাসান মাহমুদ বাবু, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি আছেন। তার কাছে আমার বেশ কিছু প্রশ্ন আছে। হাসান মাহমুদ বাবু, বিএনপি বাস পুড়িয়েছে জানতাম, কিন্তু বিএনপি লঞ্চ আর স্পিড বোট পুড়িয়েছে সেই খবর কিন্তু আসলে আমরা গণমাধ্যম কর্মীরা যে পেয়েছি আমার ঠিক মনে পড়ছে না। মানে তাহলে কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল ভোলা রুটে লঞ্চ বন্ধ হয়ে গেল কেন? মানে আপনি কিছু জানেন কিনা? কারণ মালিক শ্রমিকরা পরিষ্কার করে কেউ কিছু বলছেন না। ধন্যবাদ আপনাকে। আপনার ক্ষেত্রে বলি যে আপনার জানা মনে থাকার কথা যমুনা টিভির যে লঞ্চে আগুন লেগেছিল প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু আমরা লঞ্চ মালিক থেকে শুরু করে কিংবা স্পিডবোট মালিক যারা আছে, একটু যদি মনে করে দিতেন কোন সময়ের কথা বলছেন লঞ্চে আগুন ছিল? এটা আপনার বিএনপির লাস্ট যে আন্দোলনটা গেছে সেই সময়টায়, সনটা আমার ঠিক খেয়াল নেই, তাই সন উল্লেখ করে বলতে পারছি না। আপনার লঞ্চে আগুন পেট্রোল বোমার যুগটা যখন তাদের চলে, আচ্ছা, তো সেই সময়টা থেকে শুরু করে আজকে স্পিডবোট কিংবা লঞ্চ ধর্মঘট যারা করেছে এটা তারা ভালো বলতে পারবে কেন করেছে, কি করেছে না করেছে। এটার সাথে আমাদের বেসিক্যালি তেমন কোনো সম্পৃক্ততা নেই। জি জি, আপনি বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আপনি কি একেবারেই কিছু জানেন না? কারণ মালিক শ্রমিকরা কি কারণে যেন গণমাধ্যম কর্মীদের খুব বেশি কিছু একটা বলছেন না, যে কি কারণে তারা হঠাৎ করে কোনো ধরনের ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে। আপনি কি কোনো কিছু আন্দাজ করেন বা আমাদের ধারণা দিতে পারেন আপনার এলাকায় কেন আসলে ভোলা থেকে বরিশাল লঞ্চ যাচ্ছে না? স্পিডবোটও বন্ধ ছিল, স্পিডবোট পরে যাত্রীদের চাপে চালু হয়েছে, একটু ধারণা যদি দিতেন। স্পিডবোট কি হয়েছে না আছে জানি না, এটা একটা ছোট পরিবহন সেক্টর, এই সেক্টরে তাদের ব্যবসা কিরকম কি করে না করে জানি না। লঞ্চের ব্যবসা পদ্মা সেতু হওয়ার পরে বেসিক্যালি লঞ্চ ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের সেরকম উল্লেখযোগ্য প্যাসেঞ্জার হচ্ছে না। তার মধ্যে যদি কেউ ভাড়া নিয়ে থাকে আবার ভাড়া না দেয় কিংবা ভাড়া নিয়ে সমস্যা থাকে, তো আসলে লঞ্চ মালিকরাই ভালো বলতে পারবে। সেটা একদম 5ই নভেম্বরের আগেই হয়ে গেল তাদের এই মানে ধর্মঘট বা বিরতিটা, তাই তো? কাকতালীয় মনে হচ্ছে ব্যাপারটা। হাসান মাহমুদ বাবু, একটু বলি, ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন যে বরিশালে বিএনপির সমাবেশে যোগ দিতে গতকাল রাত 8:30টার দিকে ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে জড়ো হন। তারা এমভি ভোলা নামের লঞ্চে উঠলে বরিশালে আসবেন এমনই কথা ছিল। এ সময় ভেদুরিয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ও পুলিশ একযোগে বিএনপির নেতাকর্মীদের তাড়া করেছে। তখন বিএনপি প্রতিরোধের চেষ্টা করে, এক পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে বোমা ও গুলি নিক্ষেপ করে বলে দাবি করে। আর এদিকে বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি আবুল হাসেম বলেছেন ক্ষমতাসীন দলের লোকজন নাকি হামলা চালিয়েছে ভোলায় আওলাদ নামের একটি লঞ্চে।
হামলার ঘটনাটি ঘটেছে, কর্মচারীদের মারধর ও লঞ্চে ভাঙচুর করা হয়েছে। মানে কারা ওই লঞ্চে হামলা করলো বলছে বরিশাল বিভাগীয় নৌযান শ্রমিক ফেডারেশন বলছে ক্ষমতাসীন দলের লোকজন। ক্ষমতায় তো আপনারাই আছেন, তাই না হাসান মাহমুদ বাবু? 100 বার ক্ষমতায় আমরাই আছি। এবং আমার আপনার কাছে জিজ্ঞাসা থাকবে যে বাংলাদেশের এই স্বাধীন মিডিয়ার যুগে আপনার একটা ফুটেজ, দয়া করে একটা ফুটেজ দেখেন আওলাদ লঞ্চে কারা ভাঙচুর করেছে, কারা আওলাদ লঞ্চে অ্যাটাক করেছে। আমরা আজকে 3রা নভেম্বরে জনসভা করলাম, জনসভার সময় জনসভার 3রা নভেম্বর জেল হত্যা দিবস, সারা বিশ্বে যেখানে জেল হত্যা দিবসকে নিন্দা জানায় সেখানে বিএনপি অফিসে তারা গান বাজিয়েছে, সেখানে কোন রকম দুর্ঘটনা ঘটলো না, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো না। সিটি কর্পোরেশন থেকে যেখানে ব্যানার লাগানো নিষেধ সেই জায়গাটিতে তারা ব্যানার লাগিয়ে ভরে ফেললো, সেই ব্যানারটি খোলা হলো না। আওলাদ লঞ্চে হামলা হলো, তাও ফেডারেশনের যে লোক করেছেন উনি আসলে আমার চেয়ে ভালো বলতে পারবেন। এবং এই স্মার্ট যুগে ডিজিটাল বাংলাদেশে ওনার মোবাইলও নিশ্চয়ই কোনো না কোনো বিএনপি নেতা কর্মীর একটা ফুটেজ আপনাদেরকে দিতে পারবেন, যাতে করে আমরা আমাদের মাথায় দৃষ্টি দিতে পারবেন। হাসান মাহমুদ বাবু, আমি যদি আপনার কথার কনক্লুশন করি, বিষয়টাকে এইরকম যে কেন আসলে লঞ্চ বন্ধ আপনি খুব পরিষ্কার করে বলতে না পারলেও এইটুকু বুঝছেন যে যেহেতু পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চের ব্যবসা বাণিজ্য খারাপ, তাই হয়তো তারা ঠিক বিএনপির যে সময়টা সমাবেশ সেই সময়টা বন্ধ করে রেখেছে। বিষয়টা কি এইরকম? আমি কি ঠিক বুঝেছি? না 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 না, বিষয়টা ঠিক যখন বিএনপির সমাবেশ তখন নয়। বেসিক্যালি বিএনপির সমাবেশ কখন হবে এটা লঞ্চ মালিকরা তারা ভালো বলতে পারবে, কেন তারা এই সময় আগে থেকে তো ঘোষণা দেওয়া ছিল না হাসান মাহমুদ বাবু, আগে থেকে কোনো ঘোষণা কিন্তু দেওয়া ছিল না। এটা তারা বলতে পারবে, আমি বারবারই আপনাকে বলছি যেটা লঞ্চ মালিক সমিতি ভালো বলতে পারবে। জি, আপনি তেমন কিছু জানেন না, ঠিক আছে। জি, হাসান মাহমুদ বাবু, আমাদের সঙ্গে মীর জাহিদুল কবির আছেন, তিনি বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব। মীর জাহিদুল কবির, হাসান মাহমুদ বাবু খুব যে আমাদেরকে তথ্য দিতে পারলেন তা না, আপনিও বরিশালবাসী, আপনি যদি একটু বলতেন, আপনারা অভিযোগ করছেন আপনাদের সমাবেশ উপলক্ষে কর্মীরা যেন বরিশাল যেতে না পারে সেই জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। মানে কারা কিভাবে, যেহেতু মালিক শ্রমিকরা নিজে থেকেই তাদের বিভিন্ন দাবি দাওয়ায় বাস, লঞ্চ বা 3 হুইলার বন্ধ করে রেখেছে, তাদের বিভিন্ন দাবি থাকতেই পারে, সেটা কাকতালীয়ভাবে আপনাদের সমাবেশের আশেপাশে পড়েও যেতে পারে। তাহলে আপনারা কেন বারবার আওয়ামী লীগের থেকেই অভিযোগের আঙ্গুল তুলছেন? আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? একটা ফুটেজ কি আছে? হাসান মাহমুদ বাবু একটা ফুটেজের কথা বলবেন। ধন্যবাদ। আমার বন্ধু হাসান মাহমুদ বাবু আওয়ামী লীগ নেতা, তিনি বলেছেন প্রথমেই লঞ্চের আগুন সন্ত্রাস, আগুনের কথা বলেছেন। আপনারা ভালো করে জানেন তাদের এর আগে যে জেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন মাহিদুল ইসলাম সাহেব, তিনি প্রকাশ্যে, তিনি আওয়ামী লীগের একজন বড় নেতা আর সাবেক এমপি, এবং তাদের বর্তমান এমপি পঙ্কজ দেবনাথ তার বিরুদ্ধে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে আপনাদের চ্যানেলে দেখিয়েছেন যে বিহঙ্গ পরিবহনে কিভাবে আগুন দিয়ে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি নেতা, এমনকি আমাদের মহাসচিবের নামের মধ্যে মামলা হয়েছে বিহঙ্গ পরি আগুনে। এটা কি তার চোখে, তার জানা নাই? তিনি কি জানেন না? গেল এইটা বরিশালে গণসমাবেশ, সারা বাংলাদেশে জনসমাবেশ হচ্ছে, আপনারা জানেন। চিটাং এ হয়েছে, ময়মনসিংহ হয়েছে, খুলনা তার চেয়েও বড় হয়েছে, খুলনার চেয়েও বড় রংপুর হয়েছে, এবং সকল রেকর্ড ভেঙে ইনশাল্লাহ বরিশাল হবে। বরিশালে 10 দিন আগে থেকে আপনারা জানেন যে বাস, তার পরের দিন 3 হুইলারের যে সাধারণ সম্পাদক তিনিও আওয়ামী লীগের নেতা, আর যারা মনে করেন মালিক সমিতির কিশোর কুমার দে তিনিও আওয়ামী লীগ নেতা, আবার শিপন সাহ মিনি বাস মালিক সমিতি তিনিও আওয়ামী লীগের নেতা। তারা বন্ধ করেছে, যে দাবি নিয়ে বন্ধ করেছে 5 তারিখের পর দেখবেন কোনো দাবি দেওয়া কোনো মানা হয় নাই, এমনিই চলবে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। মীর জাহিদুল কবির, যে অভিযোগটি বারবার করা হচ্ছে লঞ্চে আগুন দেওয়ার কথা বলে, হাসান মাহমুদ বাবু যে কথাটি বলতে চেয়েছেন, যখনই আপনাদের কোনো সমাবেশ বা কর্মসূচি হয় সেখানেই এক ধরনের বিশৃঙ্খলা হয়, সেই কারণে আগে থেকেই মালিক শ্রমিকরা তাদের পরিবহন বাঁচাতে, তাদের সম্পত্তি বাঁচাতে তারা আগে থেকেই বন্ধ করে রাখেন, এক ধরনের সাবধানতা অবলম্বন করেন। এটাও তো ঠিক, বিএনপির কর্মসূচিগুলোতে আমরা আসলে দেখি ঝুট ঝামেলা লেগেই থাকে, সেটাও কি সত্যি না? মোটা সত্যি না। বড় সংগঠনের টুকটাক থাকবে, কিন্তু বড় প্রোগ্রামে সাধারণত আপনি দেখবেন আজকে আপনার 3 তারিখে, এখন আমি বর্তমান মাঠে অবস্থান করতেছি,
মাঠে মনে করেন মিনিমাম এখন যে মাঠে লোক আছে তা দিয়ে একটা জনসমাবেশ করা সম্ভব, কিন্তু কালকে তো দেখবেন মাঠে জায়গা পড়ে না, আমাদের দিয়েছে জায়গা। যাই হোক, আমরা সব নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের প্রোগ্রাম আমাদের আগাচ্ছে। আমরা মানুষ পায়ে হেঁটে, সাইকেলে চড়ে, ভ্যানে চড়ে, কই তারা তো আটকাতে পারতেছে না, জনগণের প্রোগ্রাম। এবং ইভেন তারা ওই নৌকা, ইঞ্জিন চালিত নৌকা তাও বন্ধ করে দিয়েছে। আমরা বুঝলাম জনগণের দুর্ভোগের হরতালের দরকার কি? আপনি দেখছেন ভোলা থেকে স্পিড বোট আসা বন্ধ, একটা ইমার্জেন্সি রোগী বরিশাল আসতে পারে, তাও বন্ধ করে দিয়েছে। আমাদের সেটাও কিছু নাই। আমাদের সমাবেশ ইনশাল্লাহ কোনো দিক থেকে কোন রকমের মানুষের চলার দুইটা পা আছে, পা বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ। আমাদের জনসমাবেশ জনসমুদ্রে পরিণত ইনশাল্লাহ। জি, এত বাধা আপনাদেরকে থামাতে পারবে না, তাই তো? জি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, 5 তারিখে আওয়ামী লীগ বিএনপি উভয়ই যদি বরিশালের মাঠে থাকে, তাহলে কি অপ্রীতিকর ঘটনা এড়ানো খুব একটা কঠিন হয়ে যাবে না? এবং বরিশালবাসী আপনাদের সমাবেশ উপলক্ষে একটু আতঙ্কিত হয়ে যাবে না বলে আপনি মনে করছেন না? অঘটন ঘটন পটীয়সী বলে বাংলায় একটা শব্দ আছে। এই আওয়ামী লীগ হচ্ছে অঘটন ঘটন পটীয়সী একটা দল। সুতরাং তারা যখনই মাঠে থাকে তারা লগি বৈঠা নিয়ে তাদের তাণ্ডব দেখায়। সুতরাং 5 তারিখে তারা কি তাণ্ডব দেখাবে সেটা তারাই ভালো জানে। কিন্তু বিএনপি খুলনা বলেন, রংপুর বলেন, ময়মনসিংহ বলেন, তার আগে চট্টগ্রাম বলেন, প্রত্যেকটা সমাবেশ শান্তিপূর্ণভাবে করে এবং আওয়ামী লীগ এবং প্রশাসনের নানান রকম বাধা বিঘ্ন অতিক্রম করে 2 পায়ে হেঁটে সমাবেশকে সফল করে দেখিয়েছে যে কি করে নিষ্ঠুরতা, অমানবিকতা, ফ্যাসিজমের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে সমাবেশ করা যায় এবং সেই সমাবেশে লাখো জনতার জমায়েত আয়োজন করা যায়। আমি একটু সমকালের একটা প্রতিবেদন থেকে আপনাকে পড়ে শোনাই। এটা কোনো আওয়ামী লীগেরও প্রতিবেদন না, এটা কোনো বিএনপিরও প্রতিবেদন না। আমি সমকাল থেকে একেবারে কোট আনকোট পড়ে দেই। সারা দেশে বিএনপির বিভাগীয় গণসমাবেশের আগে বিভিন্ন স্থানে গণপরিবহন ধর্মঘট নিয়ে দ্বিধা বিভক্ত পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। এই ধর্মঘটের প্রতিবাদ জানিয়ে অনেক স্থানে মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা জানান তারা এই ধর্মঘটের পক্ষে নেই, তাদের সিদ্ধান্তে এই ধর্মঘট হচ্ছে না। সরকার ও প্রশাসন চাপ দিয়ে ধর্মঘটের সৃষ্টি করেছে। মালিক শ্রমিক নয়, সরকারের সঙ্গে সম্পৃক্ত। একই ধরনের কথা খুলনার সমাবেশের পর বিবিসি বাংলাকে পরিষ্কারভাবে মালিক শ্রমিক সংগঠনের নেতারা বলছে যে এটা তাদের রুটি রুজির উপরে হামলা এবং এই ধরনের ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়, সরকারের চাপে তারা এটা করতে বাধ্য হচ্ছে। এই 2 সংগঠনের নেতা সমকালকে আরো বলেন, মূলত বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জোরপূর্বক পরিবহন বন্ধ রাখছেন যাতে ওইসব সমাবেশে বিএনপির লোকজন কম আসে। সরকারের ইন্ধনে এই ধর্মঘটে তাদের লোকসান হচ্ছে। মালিক এবং শ্রমিক সংগঠন বলছে যে আমাদের লোকসান হচ্ছে সরকারের এই ধরনের চাপের কারণে, সরকারি দলের এই ধরনের চাপের কারণে। সুতরাং তারা এই ধর্মঘটের সঙ্গে নেই। আর বাস পোড়ানোর কথা বলছিলেন আওয়ামী লীগের নেতা, আমি ওনাকে একটু মনে করিয়ে দেই 2013, 14, 15 সালে যখন যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগের নেতাদের নাম এসছে বাস পোড়ানোর সঙ্গে, যখন বিহঙ্গ পরিবহন এই বরিশাল, সেই এমপিকে তা দলীয় একেবারে প্রাথমিক পদ থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো সেইগুলো তো আমরা দেখেছি, জনগণ দেখেছে। সুতরাং জ্বালাও পোড়াও কারা করে, লগি বৈঠা নিয়ে কারা তাণ্ডব করে, শেরাটনের সামনে কারা গান পাউডার দিয়ে বাসের মধ্যে মানুষ মারে, এইসব সংস্কৃতি তো আওয়ামী লীগের সঙ্গে যুক্ত এবং আওয়ামী লীগ এই সংস্কৃতি বাংলাদেশে বহু আগেই চালু করেছে। এইসবের সাথে বিএনপি কোনোদিনই যুক্ত ছিল না, এখনো নাই বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি। কাজে আপনি বলছেন আপনাদের দিক থেকে 5 তারিখে বরিশালে কোনো ধরনের আসলে আশঙ্কা করবার মতো কিছু হচ্ছে না, বিএনপি সহিংসতার সঙ্গে কিছুতেই জড়িত থাকবে না। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, যে কারণেই আসলে পরিবহন বন্ধ হোক, যোগাযোগ বন্ধ হোক, জনভোগান্তি হচ্ছে, মুমূর্ষ রোগীরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে সমস্যা হচ্ছে, পরিবহন সেক্টরে লস হচ্ছে, এটা তো সত্যি। প্রশাসন একের পর একটা বিভাগে, এক একটা জেলা শহরে কেন বারবার ব্যর্থ হচ্ছে পরিবহন ধর্মঘট আটকাতে, কি মনে হয় আপনার? অবশ্যই এটা জনভোগান্তি সৃষ্টি করছে, আমরা জনভোগান্তি এবং যার কারণে কিন্তু এই জনভোগান্তি সৃষ্টি করার জন্য যে পরিবহন ধর্মঘট কিংবা অন্যান্য যে সমস্ত ধর্মঘট আমরা মাঝে মাঝে অনেক সময় দেখেছি, হসপিটালে ডক্টর কিংবা নার্সরা ধর্মঘট দেখে
জনজীবন ভোগান্তির ভেতরে আনে, এই সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় যাতে না ঘটে সেই কারণেই কিন্তু একটা আইন তৈরি করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এই হঠাৎ যে কেউ যে কোনো কারণে আপনার ধর্মঘট ডেকে বসবে এবং সেটা জনজীবনে ভোগান্তি আনবে, সেই কারণে আমরা কিন্তু নতুন আইনটা করতে যাচ্ছি। আমি আশা করি এই আইনটা হওয়ার সাথে সাথে এই ধরনের হঠকারিতা কিংবা যেভাবেই হোক এই সিদ্ধান্ত নেওয়াটা। রুমিন ফারহানা বলেছেন যে আমরা যেরকম নিষ্ঠুরতা, তারপরে রাজনৈতিক হঠকারিতা, রাজনৈতিক সমস্যা সৃষ্টি আওয়ামী লীগ করে আসছে। আমি আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তাদের সমাবেশে কিন্তু আপনারা গ্রেনেড তখন আপনারা 15ই আগস্টে জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছেন, বিচার কার্যক্রম করতে দেননি। এখন আপনারা বলছেন যে এই সমস্ত কর্মকাণ্ডের বিচার হয় না। আপনারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করেছেন, গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করেছেন। এখন বলছেন যে আপনারা এই সমস্ত রাজনৈতিক দুরভিসন্ধির সাথে বিএনপি যুক্ত নয়। আপনারা যেইভাবে রাজনীতিকে কলুষিত করেছেন এবং বাংলাদেশের রাজনীতিকে নষ্ট করেছেন, সেই সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস আপনারা ধীরে ধীরে করেছেন। এখন আপনারা এটা অস্বীকার করতে চাচ্ছেন। আপনারা রাজনীতিকে যেইভাবে ধ্বংস করেছেন, সেই ধ্বংসের দ্বার প্রান্ত থেকে আওয়ামী লীগ যখন এই দেশকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসছে, তখন আপনারা যেই ধ্বংসটা করেছেন সেই ধ্বংসের দায়ভার তো আপনাদেরকে নিতে হবে। এখন আপনারা সেই ধ্বংসের দায়ভারটা নিতে চাচ্ছেন না। ঠিক আছে, না নেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিকভাবে খালেদা জিয়া রাষ্ট্রের টাকা চুরি করার পরেও যখন তাকে বাড়িতে থাকতে দিয়েছে, সেই মানবিকতার থেকে আপনারা বিন্দুমাত্র কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, সেটা আলাদা বিষয়। এখন কৃতজ্ঞতা যদি আপনাদের না থাকে, এটা বিষয় না থাকলে কার কি করার আছে? তারপরেও আমি আপনাদের বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খালেদা জিয়ার কাছে তার সন্তান মৃত্যুর পরে গিয়েছিলেন, আপনারা বন্ধ করে দিয়েছিলেন দরজা। এখন আমি বলতে চাই যে ওই সেই কবিতার মতো যে আমার এ ঘর ভাঙিয়ে আছে যে, বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। আমরা আপনাদেরকে আপন করে নিতে চাই। আপনাদেরকে আপন করে নিয়ে এই রাজনীতির যে কলুষিত অবস্থা আপনারা সৃষ্টি করেছেন, আপনারা সেখান থেকে বেরিয়ে আসবেন। বেরিয়ে এসে সুস্থ ধারার রাজনীতির সাথে সম্পৃক্ত হবেন। সেলিম আলতাফ জর্জ, আপনার এই আহ্বান নিশ্চয়ই বিএনপির যারা আছেন, যে বন্ধুরা আপনারা আছেন, তারা শুনবেন। বরিশাল শহরে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিশাল মহড়া দিয়েছে, আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে তারাও 5 তারিখ বরিশালে মাঠে থাকবে। এ উপলক্ষে নগরের প্রতিটি ওয়ার্ডে মিছিল করছে আওয়ামী লীগ। একই সঙ্গে নগরের বেশ কয়েকটি আবাসিক হোটেলে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মানে আপনারা কি বিএনপির সমাবেশ নিয়ে অস্বস্তিতে আছেন কিনা? মানে এরকম কিছু মনে হচ্ছে কিনা বিএনপি তো রাজপথ দখল করে ফেললো, আমাদেরও দখলে থাকতে হবে, এরকম কিছু? ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো জানেন যে আগামী 11 তারিখ বাংলাদেশ আওয়ামী যুবলীগের 50 বছরের পূর্তি, সুবর্ণ জয়ন্তী। এই জয়ন্তী উপলক্ষে আমরা বরিশাল মহানগর আওয়ামী লীগ আমাদের দ্বিবার্ষিক সম্মেলনের পর থেকেই 30টি ওয়ার্ডে পর্যায়ক্রমে প্রোগ্রাম করে এসেছি। বিভিন্ন প্রোগ্রামে গেল 30শে আগস্ট বাংলাদেশে একমাত্র সংগঠন আমার নেতা সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহর নেতৃত্বে, আমার মুরব্বী আল্লাহ আবুল ইসলাম আব্দুল্লাহর নির্দেশনায় বরিশালে 30টি ওয়ার্ডে 30টি শোক সভা হয়েছে। যার জন্য আমরা এই 11 তারিখকে সামনে রেখে 10 তারিখ পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে মিছিল মিটিং করব। আপনাদের কাছে, বিএনপির বন্ধুদের কাছে আহ্বান থাকবে, ওনারা যেন দেখেন যে হ্যাঁ 5 তারিখের পরেও আমাদের মিছিল মিটিং হয় কি না। আর ওনাদের এই ধরনের মানে কি বলে মিথ্যাচার গুলো পরিহার করার জন্য করজোরে মিনতি করব। আপনি জেনে অবাক হবেন যে জায়গাটি মাননীয় মেয়র, বরিশালের সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সেনিয়াবাদ সাদেক আব্দুল্লাহ টাউন হলের সামনে কোন রকম ব্যানার ফেস্টুন লাগানোর জন্য নিষেধ করে লিখে দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়েছেন, সেই জায়গাটিতেও তাদের ব্যানারে ভরে আছে, সেটা কিন্তু অপসারিত হয়নি। সেই ক্ষেত্রে আর আপনি যে কথাটি বলেছেন যে পুলিশ হোটেলে যাচ্ছে, বোন পুলিশ হোটেলে কেন যায় এটার উত্তর কি আমাকে দিতে হবে? এটা আমার চেয়ে রুবিন ফারহানা ম্যাডাম মনে ভালো বলতে পারবেন। তার মানে কি এটা বরিশালে রেগুলারই হয় নাকি বিএনপির সমাবেশ উপলক্ষে এটা বিশেষ তল্লাশি? এইটুকু শুধু বলেন হাসান মাহমুদ বাবু। প্রশ্নই ওঠে না, এটা তো তাদের রুটিন ওয়ার্ক। আমরা যতটুকু জানি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ গ্রেফতার হয়, বিভিন্ন ধরনের
নারী গ্রেপ্তার হয়, এটা তো রুটিন ওয়ার্ক, এটা পুলিশ কমিশনার সাহেব ভালো বলতে পারবেন। আচ্ছা, এটা খামোখাই একটা অভিযোগের কথা বলছেন আপনি, তাই তো? জি, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, একটা বিষয় যেটা আপনার কাছ থেকে পরিষ্কার হতে চাই, গতকাল সন্ধ্যার পর বরিশাল মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইস আহমেদের নেতৃত্বে মোটরসাইকেল নিয়ে বিশাল মিছিল বের করা হয়। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা হই হই রই রই, বিএনপি গেলি কই, বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান সহ নানান ধরনের স্লোগান দিতে থাকে। তো এইসব স্লোগানে আপনার কি মনে হয়, সেটা কি উস্কানিমূলক কিছু, নাকি ওই যে সামনে যে ঢাকায় যে সমাবেশ ছাত্রলীগের যুবলীগের, সেইটার উপলক্ষে এই ধরনের স্লোগান দেয়া যায়? দেখেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক ধরনের পরিবর্তন বহু আগেই ঘটে গেছে। সেই রাজনৈতিক সংস্কৃতির বহিঃপ্রকাশই এটা। এখন বিএনপি বরিশাল মহানগরীতে তাদের একটা সমাবেশ ডেকেছে, সেই সমাবেশটা তারা সফল করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। এবং সেই সমাবেশটা যাতে যতটা সম্ভব সফল না করতে পারে, সেক্ষেত্রে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে তাদের কর্মকাণ্ড যে যতটা করা যায় সেই কর্মকাণ্ড পরিচালিত করবে। এটা আপনার একটা রাজনৈতিক চর্চারই অংশ। এটা এমন না যে এটা অরাজনৈতিক কোনো বিষয়, এটা রাজনৈতিক চর্চারই একটা অংশ। তবে হ্যাঁ, এটাও ঠিক যে আগামী 11ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের 50 বছর পূর্তি উপলক্ষে একটা মহাসমাবেশ ডাকা হয়েছে এবং আমরা আশা করছি ওই দিন ঢাকা শহরে সোহরাওয়ার্দী উদ্যানে 5 লক্ষ যুবকের সমাবেশ ঘটবে। সেই লক্ষ্যে সারা বাংলাদেশে আমরা একযোগে কাজ করে চলেছি। তারই একটা অংশ বিশেষ হিসাবে আপনার বরিশাল মহানগরীতে আমাদের একটা টার্গেট দেওয়া আছে যে বরিশাল বিভাগ এবং বরিশাল মহানগর থেকে কি পরিমাণ যুবক এবং যুবকের সমাবেশ ওই দিন ঢাকা শহরে ঘটবে, তারই একটা অংশ হতে পারে। আমি আগেও বলেছি, দেখেন যে বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে একটা রাজনৈতিক দল অন্য আরেকটা রাজনৈতিক দলের ক্ষেত্রে যে রাজনৈতিক চর্চা, এই রাজনৈতিক চর্চারই এটা একটা বহিঃপ্রকাশ। এটা অন্য কোনো ভাবে নেয়ার আসলে কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনি একদমই মনে করছেন না যে এটা উস্কানিমূলক কোনো কিছু? মীর জাহিদুল কবির, আপনারা যখন খোলা মাঠে অবস্থান নিয়েছেন, আপনারা বলছেন বিভিন্ন বাধা, তারপরেও আমরা গণমাধ্যমের ছবিতে দেখেছি এখনই আসলে সমাবেশ স্থলে লোকজন জড়ো হতে শুরু করেছে। এটা কি আসলে গেল কয়েকটি সমাবেশেও তো আগে থেকেই পরিবহন বন্ধ ছিল, তো সেখান থেকে নিশ্চয়ই আপনারা এক ধরনের অভিজ্ঞতা পেয়েছেন। সেই অভিজ্ঞতার আলোকেই কি আপনারা ঠিক কতদিন আগে পরিবহন বন্ধ হবে, কতদিন আগে এসে সমাবেশ স্থলে থাকতে হবে, এমন একটা হিসেব করে ফেলতে পেরেছেন? মীর জাহিদুল কবির, তিনি কি আছেন আমাদের সঙ্গে? আর না, তাকে শুনতে পাচ্ছি না। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে চান দিতে পারেন। সেই সঙ্গে আমি একটু জানতে চাই যে কাকতালীয়ভাবে সমাবেশ কাছাকাছি হতেই পারে, সেটা নিয়ে এত অভিযোগ আগ বাড়িয়ে কি বিএনপি একটু বেশি অভিযোগ করছে কিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা, শুনতে পাচ্ছি কিন্তু আপনাকে। এটা বলে কি বুঝেছি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন শুনতে পাচ্ছি। জি বলুন। শোনা যাচ্ছে না? এই ছেলে, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছি ব্যারিস্টার রুমিন ফারহানা, শুনতে পাচ্ছি। জি জি জি, আমি প্রশ্ন করতে চাই, যিনি আওয়ামী লীগে যুক্ত হয়েছেন বরিশাল থেকে, তিনি বলেছেন হোটেলে পুলিশ কেন রেড দেয় এটা রুমিন ফারহানা আপু আমার চেয়ে ভালো জানে, ওনাকে এটা ব্যাখ্যা দিতে হবে। উনি এটা কি বলেছেন, কি বোঝাতে চেয়েছেন, এটা ওনাকে ব্যাখ্যা দিতে হবে, তারপর আমি কথা বলবো। জি, আপনি হাসান মাহমুদ বাবু, কেন আপনি আসলে স্পেসিফিকভাবে ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কথাই বলেছেন যে হোটেলে কেন রেড দেয়, তিনি ব্যাখ্যা দিতে পারবেন? কি কারণে মনে হয়েছে? তিনি আইনজীবী বলে সে কারণে মনে হয়েছে আপনার? জি জি জি, উনি তো একজন ব্যারিস্টার মানুষ এবং উনি বিভিন্ন সময় টক শোতে থাকেন, বিভিন্ন বিষয়ে কথা বলেন, উনি তো ভালো করে জানেন। জি, সেলিম আলতাফ জর্জ এমপিও কিন্তু আইনজীবী, তিনিও বুঝতে পারার কথা। হ্যাঁ, তিনিও তো বোঝেন, তাকে প্রশ্ন করলে তিনিও সেটি বলতেন। কারণ জি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আমার মনে হয় আপনি পরিষ্কার হয়েছেন যে তিনি কেন আপনার। জি না, আমি পরিষ্কার হইনি নিকোল। উনি আমাকে কেন ইঙ্গিত করেছেন আমি পরিষ্কার হইনি। এখানে সেলিম আলতাফ জর্জ ব্যারিস্টার, তিনিও সার্বিক বিষয়ে কথা বলেন, তিনিও আমার মতোই টক শোতে যান এবং অনর্গল আমার মতোই কথা বলেন। কেন তিনি সেলিম আলতাফ জর্জকে না বলে তিনি আমাকে বলেছেন আমি পরিষ্কার হইনি, ওনাকে ব্যাখ্যা দিতে হবে।
যে হাসান মাহমুদ বাবু, আপনি কি আরেকটু ব্যাখ্যা দিতে চান কিনা, আরেকটু পরিষ্কার হতে চাচ্ছেন রুমিন ফারহানা? হ্যাঁ নিশ্চয়ই, যেহেতু ব্যারিস্টার সাহেব আছেন উনি একটি দলের, এবং যে দলের কমপ্লেনের উপরে আজকে আমরা এখানে বসেছি, জাহিদ সাহেবের চেয়ে তো উনি ভালো বলতে পারবেন। জাহিদ সাহেব তো বুঝতেই পারছেন, এটা তো না বোঝার কিছু না। পুলিশ কি করবে না করবে সেটা তো আওয়ামী লীগ কিছু বলতে পারবে না, আমি কিভাবে বলবো, আমরা কিভাবে বলবো? আমার চেয়ে তো ভালো একজন লয়ার ব্যারিস্টার সে তো আরো ভালো বুঝবে। তারা কেন এই কমপ্লেনটা করছে? তারা তৃণমূলে করছে, কেন্দ্রভাবে করছে, জাতি টিভি প্রচারে করছে, ওই কেন? তো তারা আমাদের চেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে। যুবলীগ করেন, তাকে তো প্রশ্ন করার প্রয়োজন নেই। উনি তো আমার দল করেন, তাকে তো আমি বলবো না। আমি এই জন্যই ওনাকে বলেছি যে ম্যাডাম ভালো বলতে পারবেন। জি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, হাসান মাহমুদ বাবুর কাছে কি আর কোনো প্রশ্ন আছে আপনার? আমি আর কোনো প্রশ্ন করব না। আওয়ামী লীগ যেই ক্লাসের একটা দল, সেই ক্লাসের মতোই কথা বলবে, নাথিং ইজ আনএক্সপেক্টেড ফ্রম দ্যাম। তো যেটা আমি বলছিলাম, আমার ভাই বলেছেন রাজনীতিকে আমরা ধ্বংস করেছি, সেলিম আলতাফ জর্জ। আমার ভাইকে আমি বিনীতভাবে বলতে চাই, আমরা যদি রাজনীতি ধ্বংস করে থাকি, ওনারা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন, সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা সমস্ত কিছু ধ্বংস করেছেন। এবং 15ই আগস্ট আর 21শে আগস্টের প্রতি পূর্ণ সমব্যথা রেখে আমি একটা কথা বিনীতভাবে বলতে চাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রখ্যাত গল্প আছে প্রাগৈতিহাসিক, সেখানে একটা চরিত্র আছে ভিক্ষুকের চরিত্র, যে তার একটি ক্ষত কিছুদিন পরপরই চুলকে আরো বেশি ক্ষত তৈরি করে। তাকে একবার প্রশ্ন করা হয়েছিল যে এই ক্ষতটির আপনি চিকিৎসা তো করেনই না, মানে উপরন্তু কিছুদিন পরপর চুলকে সেটাকে আরো বেশি বড় ক্ষতে পরিণত করেন, তার কারণটি কি? তিনি বলছিলেন যে এই ক্ষত দেখেই তো আমি জীবিকা নির্বাহ করি, অর্থাৎ আমি যেই ভিক্ষাটুকু পাই সেটা এই ক্ষতটা দেখিয়েই পাই। আমার মনে হয় রাজনীতিতে এই 15ই আগস্ট এবং 21শে আগস্ট দেখিয়ে সকল অন্যায্যতাকে ন্যায্যতা দেবার চেষ্টা করা বন্ধ হওয়া উচিত। 15ই আগস্ট এবং 21শে আগস্টের ভীষণ রকম রাজনৈতিক ব্যবহার বন্ধ হওয়া উচিত, কারণ এই দুটো ঘটনাতেই অনেক মানুষের রক্তপাত হয়েছে, একটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। তো সুতরাং এই দুটো ঘটনাকে যে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে কোনো উত্তর না পেলে, একটা সমাবেশে বাধা দেয়া হচ্ছে সেটার উত্তর না পেলেও 21 আগস্ট এবং 15ই আগস্টকে সামনে নিয়ে আসা হয়। এই দুটো ঘটনা আসলে এত সস্তা ঘটনা নয় যে একেবারে কোনো উত্তর না পেলে আমি 21 আগস্ট আর 15ই আগস্টে চলে যাব। একটা বিষয় খুব পরিষ্কার, শ্রমিক মালিক ইউনিয়ন এবং শ্রমিক মালিক ফেডারেশনের নেতাদের কাছ থেকেও খুব পরিষ্কার, এলাকায় যারা থাকেন তাদের কাছেও, তাদের বক্তব্য থেকেও খুব পরিষ্কার যে এই সমাবেশে ইচ্ছাকৃতভাবে বাধা দেয়া হচ্ছে। এবং সরকারের একজন, মানে আমাকে যদি বলা হয় বি দ্য ডেভিলস অ্যাডভোকেট, শয়তানের জন্য তুমি অ্যাডভোকেট হও। আমি আওয়ামী লীগের উপদেশটা যদি আমাকে মানে বলা হয় যে তুমি কি উপদেশ দেবা আওয়ামী লীগকে, আমি অ্যাডভোকেট হিসেবে আওয়ামী লীগকে উপদেশ দিব যে আপনারা না নিজেদের দেউলিয়াত্বটাকে আর বড় করে দেখায়েন না। কারণ আপনারা যে এই বন্ধ করছেন পরিবহনগুলো, তারপরেও হাজার হাজার লক্ষ মানুষের সমাবেশ হচ্ছে, এটা কিন্তু আসলে আপনাদের মানে মান সম্মান বলতে আর কিছু থাকছে না। মানুষ বুঝিয়ে দিচ্ছে যে কোনো বাধা দিয়েই আর মানুষের জনস্রোতকে আপনি রুদ্ধ করতে পারবেন না। মানুষ যে কোনো বাধা অতিক্রম করবার জন্য প্রস্তুত। দেখুন, আপনি যখন বিএনপি সমাবেশে আসেন তখন ন্যূনতম যে ঝুঁকিটা আপনি নেন সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে একটি মামলা হবে বা এলাকায় আপনি কিছু সমস্যার মধ্যে পড়বেন। আর যেই বড় ঝুঁকিটা আপনি নেন সেটা হচ্ছে আপনার জীবনের ঝুঁকি। মানুষ তার জীবনের ঝুঁকি নেওয়া শিখে গেছে নিকোল, এবং আমরা এর মধ্যেই গত 3 মাসে আমাদের 5 জন যুবক কর্মীকে হারিয়েছি। পুলিশের গুলিতে তারা মৃত্যুবরণ করেছে, আমাদের কয়েক হাজার কর্মী আহত হয়েছে। আমি জেলা সমাবেশগুলোতে গেছি, সেখানে আমি দেখেছি আমাদের কর্মীরা হাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে হলেও সমাবেশে এসছে। মানে আপনি তাদেরকে আর আটকে রাখতে পারবেন না, তাদেরকে কোনোভাবেই আর আপনি রুদ্ধ করতে পারবেন না। সুতরাং নির্বাচনকে সামনে রেখে আমি বলবো, সেলিম আলতাফ জর্জ ভাই যেটা বলছিলেন যে আমাদের রাজনীতি যেহেতু আমরা 2 দলই করি, হ্যাঁ, সুতরাং আসলে এই দেয়ালের একটা সীমা থাকা উচিত। সামনে নির্বাচন, আমাদের গণতন্ত্র বলেন, আমাদের সংবিধান বলেন, রাজনীতি করবার যে অধিকারটুকু দেয়া আছে এবং যেটা বিশ্বব্যাপী স্বীকৃত, সেই জায়গাগুলোতে আপনারা বাধা দিবেন না, সেই জায়গাটাতে বাধা আশা করছেন না। ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, আপনার কাছে প্রশ্ন,
শ্রমিক মালিকদের সংগঠনে তো আপনাদের দলের স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের নিয়ন্ত্রণ, তাহলে এটা কতটা বিশ্বাসযোগ্য যে এই হরতালের পেছনে আপনাদের আসলে হাত নেই? এই হরতালে মালিক সমিতির দাবি আদায় বা বিএনপি সমাবেশে লোক সমাগম বন্ধ হোক বা না হোক, জনভোগান্তিতে হচ্ছে, সেটা আমি আপনাকে আগেও বলেছি। মানে কি করে বিশ্বাস করাবেন যে এতে আসলেই আওয়ামী লীগের কোনো হাত নেই? এটা জনগণকে কি করে বিশ্বাস করাবেন? শ্রমিক মালিক সমিতি যেগুলো আছে এখানে আওয়ামী লীগ, বিএনপি সব দলের মানুষই এটা, এই বাস মালিক সমিতি, শ্রমিক মালিক সমিতি, আওয়ামী লীগের মানুষও এখানকার নেতা, বিএনপি এখানকার নেতা। এখন তাদের নেতৃত্বে কে কখন কোথায় কার চাপে কে কথা শুনছে না শুনছে এটা ওনারাই ভালো বলতে পারবেন। শুধু শুধু রাজনৈতিক একটা সমাবেশ বিএনপি করতে যাচ্ছে, সেই সমাবেশে লক্ষ লোক হবে, সেই লক্ষ লোকের জায়গায় হয়তো বা সেটা হাজার হাজার লোক হবে কিনা, তারপরে সেটা কোনো সময় আরো বেশি হয়ে যাবে কিনা, নানান এক্সকিউজের কারণে এই সমস্ত কথাবার্তা উঠে আসতে পারে রাজনীতির ময়দানে, এটা খুব স্বাভাবিক বিষয়। তবে রুমিন ফারহানা একটা কথা বলেছেন যে 15ই আগস্ট এবং 21শে আগস্টে উদ্ধৃতি দিয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা কথা, যে ক্ষত বারবার চুলকে দিলে পরে এটার থেকে উনি জীবিকা নির্বাহ করতে পারবেন। এই কথার সাথে এই দুটা উনি মিলিয়েছেন, এটা উনি অত্যন্ত অন্যায় এবং অন্যায্য কাজ করেছেন। এই কারণেই যদি 15ই আগস্টের হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং এর সাথে সংশ্লিষ্ট তদন্ত সাপেক্ষে যাদের নাম উঠে এসেছে এবং সেই সমস্ত খুনিদেরকে খালেদা জিয়া যদি বিরোধী দলের আসনে না বসাতেন এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত হওয়ার পরে নিজেরা ক্ষমা চাইতেন, তাহলে আমরা বুঝতাম। 21শে আগস্টে যখন প্রমাণিত তাদের দল এবং দলীয় প্রধান এই ঘটনার সাথে জড়িত থাকার পরেও তখন একটা মিথ্যা একটা ঘটনা সাজানোর একটা প্রক্রিয়া, একটা মিথ্যা ঘটনা সাজানোর প্রক্রিয়া করেন, কিন্তু এর পক্ষে ক্ষমা চান না, তখনই আমাদের কথাগুলো বের হয়ে আসে। আপনার পিতা মাতাকে হত্যা করা হবে, আপনি বিচার চাইতে পারবেন না, এবং সেই কথা বলতে গেলে আপনারা সেই সমস্ত পুরনো কথাবার্তা বলতে আসবেন। এইগুলোর কারণেই বিএনপি যে আজকে এই প্রতিহিংসার রাজনীতি করে, এই প্রতিহিংসার রাজনীতি করতে যে অপর পক্ষ তাদের সাথে যে একেবারে সাধু সন্ন্যাসীর আচরণ করবে এবং সেই আচরণের প্রত্যাশা নিয়ে দেশবাসীর কাছে তারা কথা বলে বেড়াবেন, সেইগুলো দেশবাসী আর বিশ্বাস করে না। দেশবাসী তাদের এই সমস্ত মায়া কান্নাকে আর আমলেও আনেন না, আমলে নেন না বলে আপনি মনে করছেন? জি, সেলিম আলতাফ জর্জ এমপি, ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির কাছে আমার প্রশ্ন। প্রধানমন্ত্রী গতকাল সংসদে বলেছেন দেশের ক্রান্তি লগ্নে বিরোধী দল সুযোগ নিয়ে অশান্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। দেশের ক্রান্তি লগ্নে বিরোধী দলের যে ভূমিকা থাকা উচিত সেটা কি আসলেই আপনারা করছেন? আপনারা ইতিবাচক ভূমিকা রাখছেন নাকি আসলে দেশ অশান্ত করার চেষ্টা করছেন? আপনারা বলেছেন দেশ শ্রীলঙ্কা হয়ে যাবে, দেশ এখনো শ্রীলঙ্কা হয়নি, সেটা আপনিও জানেন আমিও জানি। সেখানে কিন্তু বিরোধী আন্দোলনে সরকারের পতন হয়েছে ঠিকই, কিন্তু তাতে আসলে বিরোধীদের অর্জন কতটুকু হয়েছে রুমিন ফারহানা এমপি? নিকোল, দেশ শ্রীলঙ্কা হয়নি সত্যি, কিন্তু দেশের প্রধানমন্ত্রী বারংবার দুর্ভিক্ষের কথা বলছেন। দেশ শ্রীলঙ্কা হয়নি আপনি বলছেন, কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলছে যে 42টি দেশে দুর্ভিক্ষ হতে পারে, বাংলাদেশ তার একটি। ওয়ার্ল্ড ফুড প্রজেক্ট আরও বলছে যে 68% মানুষ খাদ্যপণ্য কিনতে গিয়ে বাংলাদেশে হিমশিম খায়। আরও বলছে সিপিডির গবেষণা যে দক্ষিণ এশিয়ায় খাদ্যদ্রব্যের দাম বাংলাদেশে সবচেয়ে বেশি। আচ্ছা বলুন তো, শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার আগে কি কি লক্ষণ ছিল? লক্ষণ ছিল সেখানে অস্বাভাবিক মূল্যস্ফীতি, জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম, লক্ষণ ছিল বিদ্যুৎ ছিল না, লোডশেডিং, লক্ষণ ছিল আমদানি করবার মতো পর্যাপ্ত রিজার্ভ ছিল না, রিজার্ভের সংকট, এবং লক্ষণ ছিল যে সাধারণ মানুষ তাদের প্রতিদিনকার জীবন চালানোর জন্য যে জ্বালানির প্রয়োজন ছিল সেই জ্বালানির সংকট। আপনি একটু চোখ বন্ধ করে লক্ষণগুলো মিলিয়ে দেখুন তো বাংলাদেশ তার প্রত্যেকটি দেখা যাচ্ছে নাকি? আর দ্বিতীয়ত, শ্রীলঙ্কা হয়েছিল শুধুমাত্র অর্থনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে নয়, শ্রীলঙ্কা হয়েছিল কারণ গোতাবায়া রাজাপাকসে পরিবারের একচ্ছত্র অলিগার্ক বা গোষ্ঠীতন্ত্রের জন্য। বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, আপনি কিন্তু সেই একই রকম অলিগার্ক বা গোষ্ঠীতন্ত্র দেখতে পাবেন। এই কথাগুলো আমরা বিরোধী দল, আমরা কিন্তু বারবার সরকারকে বলে এসেছি, আপনি যদি ধীরে ধীরে আগুনের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে আগুনে ঝাঁপ দেন, আপনি
আপনি তো পুড়ে যাবেন, সেটা খুব স্বাভাবিক, তাই না? তখন তো আর আপনাকে বাঁচানোর কিছু নাই। কিন্তু আপনি যখন আগুনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন আপনাকে সাবধান করা হচ্ছে কিনা সেটাই মূল প্রশ্ন। তার মানে আপনারা সাবধান করাটাকে আপনাদের প্রধান দায়িত্ব মনে করছেন এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, খুব বেশি সময় তো নেই, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপিকে আমি একই প্রশ্ন করতে চাই। দেশের ক্রান্তিলগ্নে বিরোধী দল অশান্ত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, এই কথাই কি বুঝে নিতে হবে যে দেশের ক্রান্তিলগ্ন চলছে, এটা আপনারা স্বীকার করছেন এবং ক্রান্তিলগ্নে সরকারের যে ভূমিকা থাকা উচিত সেটা কি সরকার করছে? হ্যাঁ, তো অবশ্যই। কেননা রুমিন ফারহানা যে কথা বলেছেন আমি তার একটা জবাব দিয়ে দিই। উনি অলিগার গোষ্ঠীতন্ত্রের কথা বলেছেন। ওনাকে আমি বলি যে একটু পেছনের দিকে ফিরে যান। মিস্টার 10% কে ছিলেন এবং দেশের এই সমস্ত সিন্ডিকেট, বিদ্যুতের নামে খাম্বার সিন্ডিকেট কারা করেছিলেন সেইগুলোর দিকে একবার ফিরে যান। কারা ছিল আপনার এই গোষ্ঠীতন্ত্রের হোতা? এবার আসেন আপনি শ্রীলঙ্কার সাথে বিশ্বের ইউনাইটেড নেশন যে বলেছেন বিশ্বের 42টি দেশের ভিতরে খাদ্য সংকট দেখা দিতে পারে, বাংলাদেশ একটা। বিশ্বের আরো 41টা দেশ আছে, তার ভিতরে বাংলাদেশ আসতেও পারে। সেই পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনা গ্রহণের মাধ্যমে সেটা বাস্তবায়ন করা হবে। আমরা শুধু চুপ করে বসে থাকার জন্য নেই। কারণ আপনি শ্রীলঙ্কার উদাহরণ আপনারা দিয়েছিলেন, আর দুর্ভিক্ষের কথা বলছেন, এটা তো ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস বলছে যে সমস্ত বিশ্বে আগামী দিনে যে দুইটা জিনিসের ক্রাইসিস হবে, একটা হচ্ছে ফুয়েল, একটা হচ্ছে ফুড। তো আমরা তো এই বিশ্বের বাইরের অন্য কোনো গোলার্ধের দেশ নই, তো অবশ্যই এই ধরনের সমস্যা আসতে পারে। তো সেই সমস্যার সমাধানের জন্য আমরা কি করতে যাচ্ছি সেটাই বিবেচ্য বিষয়। আপনারা শুধু অনাকাঙ্ক্ষিত সমালোচনা করে এখান থেকে একটা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন, সেটা যে হবে না এটা আপনারা নিজেরাও খুব ভালো মতো জানেন। যার কারণে আমরা ক্রান্তিকাল বলছি এই কারণেই যে এটা একটা বৈশ্বিক, একটা গ্লোবাল ক্রাইসিস এবং এই গ্লোবাল ক্রাইসিসটা মিট করার জন্য আন্তর্জাতিক বিশ্বের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে, এটা যেহেতু গ্লোবাল ভিলেজ, সবাই সবার সাথে কানেক্টেড, আমরা কিভাবে এইটা অন্যান্য দেশের সাথে নেগোসিয়েশন করে কানেক্টেড হয়ে এই সামনের যে সমস্যাটা আসছে সেই সমস্যাটা থেকে আমাদের দেশকে বের করে নিয়ে আসতে পারি এবং দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে রাখতে পারি। ইট ইজ কাইন্ড অফ চ্যালেঞ্জ এন্ড আওয়ামী লীগ লাভ টু টেক দ্য চ্যালেঞ্জ। আমরা সেই চ্যালেঞ্জটা গ্রহণ করছি এবং সেই চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে যে সমস্ত সমস্যাগুলো আসবে সেই সমস্যাটাকে উত্তরণ আমরা করব। শুধুমাত্র একটাই জিনিস, সমস্ত বিশ্বের মানুষ আজকে এই ক্রাইসিসে কষ্টে আছে। অফকোর্স এই সমস্ত ক্রাইসিসের যেমন প্রভাব বাংলাদেশে পড়ে, বাংলাদেশের মানুষও কষ্টে আছে, আমরাও এগুলো থেকে উত্তরণের চেষ্টা করছি। একমাত্র প্রাণী এবং একমাত্র গোষ্ঠী বিএনপি, ওনারা খুশি। সারা দেশের মানুষ কষ্টে থাকে কিন্তু ওনারা খুশি। তো ওনাদের এই খুশির কারণ বোধহয় আর বেশি দিন লম্বা হবে না। মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা নিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে এই দেশটাকে আমরা যেভাবে সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে চলেছে, ইনশাল্লাহ এই দেশের সমস্ত মানুষকে সাথে নিয়ে আমরা সেই দিকে এগিয়ে যাব। ওনাদের হাজারো দোয়াতে আমার মনে হয় খুব একটা বেশি কাজে আসবে না। ওনারা ভালো থাকুক, এটাই আমরা চাই। জি, অনেক ধন্যবাদ সবাইকে। দেশ এগিয়ে যাবে সেই প্রত্যাশা সব দলের, সব মতের নিশ্চয়ই। আমজনতার সাথেই থাকুন, কারণ আমজনতার শক্তি বড় শক্তি।